সেই রাতে দলা পাকানো মেঘের আস্তরণ যেন কোথা থেকে ছুটে এসে পূর্ণিমার বড় গোল চাঁদটাকে ঠেকে দিল। গিরিন ছুটতে শুরু করলো, আর ঠিক সেই সময় বিদঘুটে একটা আওয়াজ করে হরিশের দরজাটা আবার খুলে গেল। নমস্কার, আমি নির্মাল্য, বংভূতুরে ইউটিউব চ্যানেলের কর্ণধার। আজ আপনাদের কাছে একটা নতুন গল্প নিয়ে আসতে চলেছি। গল্পটা হচ্ছে লেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে মল্লারপুরের বিভীষিকা গল্প অবলম্বনে গ্রামের অভিশপ্ত প্রেতাত্মা। এই গল্পটার মধ্যে কিন্তু হাড় হিম করা কিন্তু বেশ জায়গা রয়েছে, এবং শুধু তাই নয়, এই গল্পটা যখন আপনারা শুনবেন তখন কিন্তু একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব, চেষ্টা করবেন রাত্রেবেলা না শোনার। তার কারণ এই গল্পের মধ্যে যেই রকম আমরা আবহ ব্যবহার করেছি সেই আবহ কিন্তু রাত্রিবেলা শুনলে সমস্যা হতে পারে। এবং শুধু তাই নয়, এই গল্পের মধ্যে কিন্তু বিশেষ বিশেষ চমক রয়েছে। আজ প্রায় 2 সপ্তাহ বাদে একটা নতুন গল্প আসছে, এবং হতেই পারে যে আপনাদের মনে হতে পারে যে কেন এরকম গল্পের শুরুতে এরকম ফেস দেখানো হচ্ছে। তো বর্তমানে আপনারা জানেন যে ইউটিউবে একটা সমস্যা হচ্ছে, এবং তার জন্যই আমরা একটা নতুনভাবে প্রয়াস করছি। শুধু চাওয়া হচ্ছে আপনাদের কাছে এই সাপোর্টটা, আপনারা পুরো গল্পটা শুনবেন, এবং এই যে ভিডিওটা চলছে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা বিব্রত হবেন না, ভাববেন না যে গল্প শুনতে পারবেন না। এরপরেই কিন্তু গল্পটা শুরু হবে শুরু থেকে, এবং শুধু তাই নয়, গল্পের মধ্যবর্তী জায়গাতে আমরা দেখাবো যে কিভাবে একটা গল্প আমরা প্রস্তুত করি। এই পুরো বিষয়টাই করা হচ্ছে শুধুমাত্র ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগোরিদমটাকে প্রমাণ করানোর জন্য যে আমাদের অডিও স্টোরি কন্টেন্ট শুধুমাত্র লো এফোর্টে চলে না। আমরা ছোট থেকে নানান রকমের রূপকথা শুনে বড় হয়েছি, কিন্তু রূপকথায় বলা গল্পগুলো কি শুধু গল্পই? একটু গভীরভাবে ভাবলে বুঝতে পারা যায় রূপকথা আসলে আমাদের জীবনেরই ছড়িয়ে ছিটিয়ে থাকা অংশগুলোকে সুন্দর মোড়কে মুড়িয়ে দিয়ে আমাদের সামনে নিয়ে আসা। লালকমল নীলকমলের মতো রাজপুত্রত্ব আমাদের রাজরাজাদের স্বর্ণালী ইতিহাসকে মনে করিয়ে দেয়। তবে অতীতের ইতিহাস মানেই যে সবটা সবসময় স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো গৌরবময় তা নয়। এই যেমন মলদারপুরের অতীত ইতিহাসের কথাই ধরা যাক। প্রত্যন্ত গ্রাম মল্লারপুরের ছেলে থেকে বুড়ো যাকেই জিজ্ঞেস করুন না কেন, এই গ্রামের অতীত নিয়ে তারা কেউ মুখ খুলতে চায় না। কারণ মল্লারপুরের অতীত মানেই কিছু অসম্ভব ঘটনা। কিছু হাড় হিম করা পরিণতি, যা এই প্রজন্মে মানুষ বিশ্বাস করবেন না। তবে আমি মল্লারপুরের সেই অতীত ইতিহাসের ঘটনা আপনাদের বলবো। সময়টা 1960। শহরে তখন টেলিফোনের লাইন এলেও মফস্বলের ঘরে ঘরে সেভাবে টেলিফোনের লাইন এসে পৌঁছয়নি। আর মল্লারপুরের মতো অজপাড়া গাঁয়ের কথা তো বাদই দিলাম। মানুষের সঙ্গে যোগাযোগের সব থেকে বড় মাধ্যম ছিল চিঠি। মল্লারপুর গ্রামের সব ঘরে ঘরে তখনও আলো এসে পৌঁছয়নি। সন্ধ্যা হলেই চিলের ডানার মতো নিস্তব্ধতা ঘিরে ফেলে গোটা মল্লারপুরকে। ঘরের মেয়ে বউয়েরা সন্ধ্যা দিয়ে একটা বড় হ্যারিকেন ধরিয়ে উঠোনে নামিয়ে রাখতেন। কেউ বা বড় মাটির প্রদীপে তেল দিয়ে পিলসুজের উপরে জ্বালিয়ে রাখতেন সারা রাত। খুব প্রয়োজন না হলে অতিরিক্ত মানুষজন রাত্রিবেলায় বাড়ির বাইরে বের হতেন না। চাষবাস নিয়েই তাদের দিন কেটে যেত। এমনই এক রাতের বেলায় বছর আষ্টেকের ছেলে সুন্দরকে ভাত মেখে খাওয়াচ্ছিলেন তার মা বিমলা। আর সুন্দর খাবার না খাওয়ার বায়না বানিয়ে গোটা বাড়ি দৌড়ে বেড়াচ্ছিল। বিমলা বললেন, মুখটা খোল বলছি, গপা গপ খেয়ে নে। এই নে আরেকবার নে। দাঁড়া,
দাঁড়া বলছি। না, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। তুমি বারবার দাও, আমি খাবো না। ম্যাওকে দাও। হ্যাঁ সেই তো, সেই সারাদিন রেঁধে আমি ম্যাওকেই তো খাবো। আয় খেয়ে যা, নইলে কিন্তু ওই ছড়িখান দেখেছিস তো, তোর পিঠেই ভাঙবো কিন্তু। মা ছেলের এই দৌড়াদৌড়ির মাঝেই কলঘর থেকে হন্তদন্ত হয়ে ঘরে ঢোকে হরিশ। সে বলে, ও বউ, বলছি উঠোনের প্রদীপটা কেমন নিবু নিবু হয়ে গেছে, কলঘরে যেতে গা ছমছম করে। তুমি আরেকটু তেল দিয়ে দাও দেখি। তেল বারণ তো, তাই কম করে দেওয়া হয়েছে। কিন্তু রাত বিরেতে সুন্দর উঠলে। রাতে কলঘরে যাওয়ার দরকার নেই সুন্দরের, উঠোনে দাঁড়িয়েই করে ফেলবে। আমি জল রাখছি, আর আপনি বরং যাওয়ার আগে ঘর থেকে কুপিটা নিয়ে যাবেন। বেশ বেশ। বাবা মায়ের কথার ফাঁকেই সুন্দর খাটের মধ্যে ঢুকে পড়ল, আর বিমলা তার কান ধরে হিড় হিড় করে টানতে টানতে বাইরে বের করে আনল। সারা দিনের এই ক্লান্তির পরে ছেলের খাবার নিয়ে ঝক্কি তারা সহ্য হচ্ছিল না। রাগের মাথায় এক পর্যায়ে নিজের ধৈর্য হারিয়ে ফেলে সে বলেই ফেলল কথাটা, এই গ্রাসটা খেয়ে নে বলছি, নইলে কিন্তু একা নড়ে এসে ধরে নিয়ে যাবে তোকে। তবে কিছু কথা এইভাবেই নিয়তি আমাদের মুখ দিয়ে বলিয়ে নেয়। কিছু কিছু কথা আমরা বেফাঁস বলে ফেলি, ঠিক যেমন আজকের এই কথাটা বলে ফেলেই জিভ কাটল বিমলা। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। বিমলার মায়ের মন তখনও বুঝতে পারেনি এই কথার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। হরিশও বিমলার এই কথা শুনে একটু রেগে যায়, বলে, এ কেমন অদ্ভুত কথা বউ, রাত বিরেতে? খাওয়া নিয়ে তো নিত্যই সমস্যা, তাই বলে মুখে যা আসবে তাই কইবে? আসলে ওই মুখ ফসকে বেরিয়ে গেছে। রাগ হলে তোমার মাথা ঠিক থাকে না। ও খেতে চায় না তো রেখে দাও, হাতটা ধুয়ে চলে এসো, অনেক রাত হয়েছে। বেশ, এঁটো ভাতটা চুবড়ি চাপা দিয়ে আসি, কাল সকালে বিড়ালটা এলে দিয়ে দেবো ক্ষণ। আপনি বরং একটু জলের ছড়া দিয়ে সগরিটা মুছে দিন, নইলে সুন্দর সগরি পায় ঘরময় করবে। আচ্ছা আমি দিচ্ছি। এখানে ভাতের থালাটা রেখেছিলে তো? বিমলা মাথা নাড়ল। হরিশ ভাতের ছোঁয়া লাগা জায়গাটা যেই মুছতে যাবে, অমনি সুন্দর সেই জায়গাটায় পা দিয়ে চলে গেল। তার মুখে খেলে গেল একটা দুষ্টু হাসি। দেখছেন, বাঁদর ছেলে ইচ্ছে করে সগরিটা মারিয়ে চলে গেল। সুন্দর মাকে একবার ঠোঁট উল্টে দেখালো, তারপরে মা ছুটে মারতে এলো তাকে, আর সে বাবার পিছনে লুকিয়ে পড়ল। বিমলা চোখ দুটো বড় বড় করে গোল করে সুন্দরকে ভয় দেখালো একবার, কিন্তু সুন্দরের চোখ থেকে যখন বুঝল এ ভয় দেখানো নিরর্থক, তখন সে উঠোন পেরিয়ে কলতলায় গিয়ে তারপরে বাসন ধুয়ে রান্নাঘরে রেখে দিল। তবে রান্নাঘর থেকে উঠোন পেরিয়ে ঘরে আসার সময় বিমলার যেন মনে হলো উঠোনের ওপাশে দাঁড়িয়ে থাকা তাল গাছটা তার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। কুড়ি বছর হয়ে গেল এই ভিটেতে ঘর করছে সে, এখনো তার এমন কিছু মনে হয়নি, কিন্তু এই প্রথম তার বুকটা কেমন যেন ধুকপুক করে উঠল। কিন্তু বিষয়টা এতটা পাত্তা না দিয়ে সে ঘরের মধ্যে ঢুকে পড়ল। দরজাটা বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই উঠোনে থাকা প্রদীপটা একটা দমকা হাওয়ায় নিভে গেল। তারপর তাল গাছ থেকে একটা ছায়া ধীরে ধীরে নেমে এলো হরিশের উঠোনের কাছে। ঘরের মধ্যে তখন হরিশ বেঁচে যাওয়া কিছু খুচরো পয়সা সুন্দরের হাতে দিচ্ছে,
আর সুন্দর নকশা দেওয়া সেই মাটির পুরনো ভাঁড়ের মধ্যে সেই পয়সাগুলো ঠোকাচ্ছে। বাবা, এটাতে যখন আর টাকা ঢুকবে না তখন কি হবে? ভাঙতে হবে। সুন্দর মাটির ভাঁড়টা বুকের কাছে টেনে নিয়ে বলল, না, ও আমার বন্ধু, আমি ওকে ভাঙবো না। তুমি একটা অন্য বন্ধু এনে দেবে। ছেলে আর বউয়ের কথা শুনে হরিশ হাসল। ঠিক সেই সময় হরিশের দরজার বাইরে দাঁড়িয়ে থাকা কালো ছায়াটা যেন আরও একটু দীর্ঘ হলো, আর তার মুখে ফুটে উঠল এক বিকৃত হাসি। হঠাৎ করেই হরিশের মনে হলো দুটো জ্বলন্ত চোখ যেন জানলার শিকের বাইরে থেকে তাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। বস্তুটা কোনো বন্য জন্তু কিনা বুঝতে পারল না সে, কিন্তু একটা গরম নিঃশ্বাসের টের পেল। কুলুঙ্গির ওপরে রাখা কুপিটা নিয়ে ঘর থেকে বেরিয়ে বাইরেটা ভালো করে চোখ বুলিয়ে নিল সে। ঠিক তখনই কাছের কোথাও থেকে একটা পেঁচা ডেকে উঠল। উল্লুক বা পেঁচা জাতীয় কিছু হতে পারে, এই ভেবেই নিশ্চিন্তে হরিশ আবার ঘরের ভিতর ঢুকে দরজাটা বন্ধ করে শুয়ে পড়ল। সেই রাতে দলা পাকানো মেঘের আস্তরণ যেন কোথা থেকে ছুটে এসে পূর্ণিমার বড় গোল চাঁদটাকে ঢেকে দিল। একটা দমকা বাতাস শোঁ শব্দ করে বইতে লাগলো হরিশের উঠোন। আর ঠিক সেই সময় হরিশের ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে কুপিখানা হাতে নিয়ে এসে দেখল ঘুমোতে যাওয়ার আগে ঘরের হুড়কোটা যেমন ছিল ঠিক তেমনই আছে। তাহলে এমন অস্বস্তি বোধ হচ্ছে কেন তার? কোথাও তো কেউ নেই, তবু কেন মনে হচ্ছে কেউ চেয়েছিল আমার দিকে। হরিশের মনে হলো কলঘর থেকে মুখ হাত পাটা ধুয়ে এলে হয়তো একটু ভালো লাগবে। এই ভেবে সে ঘরের দরজাটা খুলে দালানে এসে দাঁড়ালো। উঠোনে নামতে যাবে ঠিক এমন সময় একটা বিভীষিকা দেখে সে থমকে গেল। আর্তনাদ করে বলে উঠল সে, ও কি? কে ও? ও কি মানুষ? ও কি মানুষ? হরিশ দেখল তার সামনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, যার শরীরে কোথাও কোনো গাঁট নেই। ঠিক যেন কাঠের পুতুলের মতো লম্বা সোজা হাত পা, আকৃতি ছোটখাটো, মাথাটা ঠিক বলের মতো গোল, আর লালচে চোখ দুটো যেন আগুনের গোলা। হরিশের মনে হলো এই বীভৎস অমানসিক মূর্তিটা কিছু একটা বিড়বিড় করছে, কিন্তু হাঁটছে না তো। হরিশের কাছে আরও একটু এগিয়ে এলো সেই ছায়া মূর্তিটা, আর বিস্ফারিত চোখে হরিশ দেখল মূর্তিটা হাওয়ায় ভাসছে। আর কিছু দেখতে পারল না হরিশ। দ্রুত পায়ে হেঁটে ঘরের ভেতরে ঢুকে কপাটটা দিয়ে দিল সে। ভয়ে বিড়বিড় করতে করতে হরিশ বলল, একা নড়ে এসেছে, একা নড়ে এসেছে। পর মুহূর্তেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল হরিশ। অন্যদিকে একানরের হরিশের ঘরে ঢোকার আরও একটা রাস্তা যেন পরিষ্কার হয়ে গেল। বিমলার মতো হরিশও ভয়ের ঘরেই তাকে আরও একবার আহ্বান করে বসল। গ্রীষ্মকালীন সময় হলেও সেদিন মল্লারপুরের পূর্ণিমার রাতটা যেন কিছুতেই শেষ হতে চাইছে না। হঠাৎ দেখা গেল হরিশের বন্ধ করে দরজার বাইরে কালো ধোঁয়ার মতো একটা কুণ্ডলী দরজাটা ভেদ করে ঘরে ঢুকে গেল। আর সঙ্গে সঙ্গে একটা পচা ভ্যাপসা গন্ধে ভরে গেল চারপাশ। পরদিন ভোরবেলায় হরিশের ঘর নিকটে এসে গ্রামের প্রৌঢ়া বৃদ্ধা মতি গোয়ালিনীর মা দেখল দরজা কিন্তু ভিতর থেকে বন্ধ। মোলুচা সব গেল কোথায়? বৌমা কই গো? সুন্দর, ও সুন্দর, কি কাল ঘুমে ঘুমিয়েছে সবাই? আমাকে তো আগে বলে দিলে এই ভোর ভোর আসতে হতো না। গরুগুলো পর্যন্ত ছাড়েনি, অদ্ভুত তো। বার কয়েক ডাকাডাকির পরেও কোনো সারা শব্দ পাওয়া গেল না। সে গজগজ করতে করতে ফিরে গেল। ঠিক
ঠিক ঘন্টা দুই পরেই গরুর দুধ দেওয়ার জন্য হরিশের ঘরের সামনে এসে মতি গোয়ালিনী দেখল দরজা তখনও ভিতর থেকে বন্ধ। মা মেয়ের এবার বিষয়টা কেমন যেন অদ্ভুত ঠেকল। কোণে তো নয় বিমলা, গত 20 বছর ধরে সে বিয়ে হয়ে এখানে সংসার করছে। সকালে উঠে তার কত কাজ, গোয়ালে গরু ছাড়াও তার পোষা হাঁস রয়েছে। গরুর খড় কাটা থেকে শুরু করে গোয়াল পরিষ্কার করা, হাঁসের ডিমের ব্যবসা, সবেতেই তো হরিশের হাতে হাতে কাজ করে সে। বিমলা কুঁড়ে এমন বদনামও কোনোদিনও নিন্দুকেরা দিতে পারবে না। তবে আজ এমন কি হলো? হঠাৎ করে মতি গোয়ালিনীর মায়ের মনে একটা অন্যরকম চিন্তার উদয় হলো। হ্যাঁ গা মতি, কোনো আপদ বিপদ হয়নি তো? বনে জঙ্গলে সাপ খুব কত কিছুই তো থাকে। মতিও বেশ চিন্তিত মুখেই বলল, ভয় কিন্তু আমারও করছে মা। এমন ধারা তো আগে কখনো হয়নি। ঘোষ কাকাদের কি একবার খবর দেব? কাউকে খবর দিতে হবে না। মা বাবা দুজনেই আজ হাটে গিয়েছে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলুম। মা মেয়ের কথার মাঝেই হাট করে দরজাটা খুলে এগিয়ে এলো সুন্দর। সুন্দরকে দেখে আদর করার ভঙ্গিতে গালে চুমু খেয়ে নিয়ে মতি গোয়ালিনীর মা বলল, তা আমাদের ছোট কর্তাকে বুঝি রেখে গেছে বাড়ি পাহারা দিতে? বলি হারে আক্কেল বৌমার, আমাকেও তো কাল রাতে বলতে পারতো, আমি না হয় তোমার কাছে এসে শুতুম। সুন্দর মতি গোয়ালিনীর মায়ের কথায় হাসল না, বরং বেশ রাগ রাগ করে বলল, আমার গায়ে হাত দেবে না কিন্তু, কতবার বলেছি আমার পছন্দ নয়। মতি গোয়ালিনী এই কথায় হাসতে শুরু করলো আর সুন্দরকে বলল, শহর দেখি গোয়াল ঘরে যাই, দুধ দুই আবার ঘরে ঘরে যেতে হবে দুধ দিতে। মতি গোয়ালিনীর মাও পিছন পিছন এলো। বিমলা না থাকায় মা ও মেয়ের দুজনেরই বেশ সুবিধে হয়েছে। বৌমা থাকলে মাথার গোড়ায় ঠাঁই দাঁড়িয়ে থাকে, এই সুযোগ। মায়ের কথায় সম্মতি জানিয়ে চোখ টিপে হাসল মতি। বিমলার অনুপস্থিতির এই মুহূর্তটাকে কাজে লাগিয়ে একটু বেশি পরিমাণ দুধ ধুয়ে নিল তারা। তারপর বিমলাদের ভাগের দুধটা গোয়াল ঘরের বালতিতে খড় চাপা দিয়ে রেখে দুজনে চলে গেল। চলে যাওয়ার সময় মতি গোয়ালিনীর মা সুন্দরের গালটা যেই টিপতে যাবে অমনি সুন্দর চমকে ঘরে ছুটে পালিয়ে গেল। কি বেয়াদব ছেলে দেখেছিস? ছাড়ো না মা, চলো এখন। মা, মা, ওঠো না। ছেলের ডাকে ঘুম ভাঙল বিমলার। বিছানা ছেড়ে ধরফর করে উঠে বসল, দেখল ঘড়িতে 7টা বেজে গেছে। সর্বনাশ, এত বেলা হয়ে গেছে, তোর বাবা হাটে যায়নি? মানুষটা এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই যে উঠুন, কত বেলা হলো বলুন দেখিনি। হরিশ আড়ামোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসল। আশ্চর্যজনকভাবে কাল রাতে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা তার কিছুই মনে নেই। বিছানা থেকে নেমে সে বলল, কাল রাত থেকে এমন ঘুমিয়েছি একবারও বাইরে উঠিনি। হঠাৎ বিমলার খেয়াল হলো মতির মায়ের আসার কথা। ঘর নিকটে আর দুধ দোয়াতে এসে দরজা বন্ধ দেখলে না জানি গ্রাম্যয় কি রাষ্ট্র করে দেবে। লজ্জায় মাথা কাটা গেল বিমলার। সুন্দর হঠাৎ করে বলে বসল, দিদুন এসেছিল, আমি দরজা খুলে দিয়েছি, বলেছি তোমরা হাটে গেছো। ছেলের এত বুদ্ধি দেখে বিমলা সুন্দরকে নিজের কাছে টেনে আদর করল। এরপরে বিমলা বাসি কাপড় ছেড়ে ঘরের কাজে লেগে গেল। তার ঠিক পরের দিন মল্লারপুরে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। কৈবর্তপাড়া থেকে শুরু করে মাঝিপাড়া, সাঁতরাপাড়া থেকে শুরু করে গোয়ালপাড়ার বেশ কয়েকজন মানুষ অজানা জ্বরে আক্রান্ত হলেন। প্রথম প্রথম সকলেই ভাবলেন জলে কোনো বিষক্রিয়ার ফলেই এটা হয়েছে। তাই গ্রামের মধ্যে হাতে গোনা যে কটা বাড়িতে কল আছে
তারা পুকুরের দিকে আর পা বাড়ায়নি। আর যাদের পুকুরে যাওয়া ছাড়া অন্য কোনো গতি নেই, তারা পুকুরের জল যথাসম্ভব সাবধানতার সঙ্গে ব্যবহার করছিল, ফুটিয়ে খাচ্ছিল। পুকুর পরিষ্কারের দিকেও নজর দিতে শুরু করেছিল গ্রামের কিছু মাতব্বর, কিন্তু তাতেও জ্বর কমার কোনো লক্ষণ দেখা দিল না। শুধু যেন একটা ছোঁয়াচে রোগের মতো এপাড়া থেকে ওপাড়া অবধি ছড়িয়ে পড়তে শুরু করলো অসুখটা। দিন পাঁচেকের মধ্যে মোড়লদের বাড়িতে মোড়লও যখন অজানা জ্বরে অসুস্থ হয়ে কাহিল হয়ে পড়ল, তখন গ্রামের একমাত্র পাশ করা ডাক্তার দিনু ভট্টাচার্য কি পরীক্ষা করে গম্ভীর মুখে বললেন, বিষক্রিয়ার ফলেই এই জ্বরটা হচ্ছে এটা ঠিক, তবে সেটা জল থেকে নয়, কারণ আপনার বাড়ির কলের জলে কিন্তু এই রাসায়নিক পাওয়া যায়নি। এটা হচ্ছে দুধ থেকে। দুধ থেকে? হ্যাঁ, দুধকে ঘন করার জন্য যে ওষুধ মেশানো হয় সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেই এমনটা হচ্ছে। গ্রামের মোড়ল থেকে শুরু করে গ্রামের সকলের নজর এই ঘটনাতে সরাসরি গিয়ে পড়ল মতি গোয়ালিনী এবং তার মায়ের ওপরে। কারণ গ্রামের সব বাড়িতে দুধ তারাই সরবরাহ করে। সেই দিন দুপুরেই গ্রামের প্রবীণ বীরু মুক্তার হাজির হলেন মতির বাড়ি। বলি, বেশ তো মায়ে ঝিয়ে বসে রয়েছ দেখছি। মতি গোয়ালিনী ঘর থেকে বেরিয়ে উঠোনের মাঝে জলচৌকি পেতে দিল। বসুন না কাকাবাবু। শোন, বসতে আসেনি, এসেছি এক দরকারে। আজ দুপুরের দিকে গ্রামের মোড়ল এক বিশেষ সভা ডেকেছে, তুই তোর মাকে নিয়ে চলে যাবি। এই কথা শুনেই ঘর থেকে বেরিয়ে এসে মতি গোয়ালিনীর মা পুরো হুমড়ি খেয়ে পড়ল বীরু মুক্তারের পায়ে। দেখো দেখো দেখো, তুমি এই জায়গায় নতুন নও, আমিও এখানে নতুন নই। আগে যা বলেছি এখনো তাই বলবো। লোভ ত্যাগ করো, আর যা সত্যি তাই বলবে, বুঝেছ? চললাম। এ কথায় মতি গোয়ালিনীর মায়ের মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেল। কি বলবে সে তো কিছুই করেনি। দুধে সে জল মেশায় তো মাঝে মাঝেই, কিন্তু দুধ ঘন করার জন্য রাসায়নিক সে কি করে পাবে এই গ্রামে বসে? এ কথা সে কাকে বলবে আর কেই বা শুনবে? যা আছে অদৃষ্টে এই ভেবে কপালে হাত দিয়ে সে বসে পড়ল। তার ওপর কি নির্দেশ আসতে পারে ভেবে দুরু দুরু বুকে সন্ধ্যাবেলায় মতিকে নিয়ে হাজির হলো মোড়ল মশায়ের বাড়িতে। সেদিনকার সভাতে গ্রামের সকলের সঙ্গেই হরিশও উপস্থিত ছিল। দেখো মতির মা, তুমি এই গাঁয়ের মেয়ে, এই গাঁয়েরই বউ। মাঝে মধ্যে দুধ কম মিশে দিল, তাই তোমায় কখনো কিছু বলিনি। তাই বলে তুমি দুধ ঘন করার জন্য দুধে জালি জিনিস মেশাবে, এ কেমন কথা? আমি এ কাজ করিনি। কি থেকে কি হলো বুঝেই পাই না। দেখো, দুধ তো তুমি বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসো, তাহলে দুধে বিষ মেশালে সে দায়ও তো তোমারই, তাই না? এ কথায় হরিশ শুদ্ধ গ্রামের সকলেই হ্যাঁ হ্যাঁ করে উঠল। মতির মা অত্যন্ত অসহায় বোধ করল এই পরিস্থিতিতে। তার মেয়েও তার সপক্ষে কিছু বলতে ভয় পেল। ভয় পাওয়াটাই স্বাভাবিক। দুধ বিক্রির টাকায় তাদের পুরো সংসারটা চলে। মাকে একঘরে করলে সে যদি দুধ বিক্রি করে সংসারটা টানতে পারে তাতেই মঙ্গল। তবু সে কিছু না বললেও খারাপ দেখায়। এই ভেবে অনেক ভাবনা চিন্তা করে মতি গোয়ালিনী মায়ের হয়ে মুখ খুলল। আমরা জেনে শুনে কিছু করিনি, হয়তো দুধে কিছু পড়ে গিয়ে থাকতে পারে। এবারটা কি ক্ষমা করা যায় না? বেশ বেশ, ক্ষমা করা যেতে পারে, তবে তবে এক শর্তে। যাদের যাদের ঘরে জ্বর হয়েছে তারা কেউ তোমাকে গেল মাসে দুধের দাম দেবে না, ঠিক আছে? কারণ ওষুধেরও তো একটা খরচা আছে, তাই না? এ কথার উপরে মতি আর তার মায়ের কিছুই বলা ছিল না। তারা শুধু নীরবে সম্মতি জানালো। তবে সবার সকলেই তাকে দোষী সাব্যস্ত করল। এই বিষয়টায় মতির মা কিছুতেই মানতে পারল না। তার আশা ছিল দু একজন প্রবীণ অন্তত তার হয়ে মুখ খুলবেন।
কিন্তু সেরকম কোনো লক্ষণই দেখা গেল না। নিজের অদৃষ্ট মেনে নিয়ে চোখের জল আঁচলে মুছল সে। মতি তাকে কাঁদতে দেখে গায়ে গা ঘেঁষে দাঁড়ালো। সেদিনের সভাটি শেষ হলো বিকেল নাগাদ। তবে এত মানুষের কৌতূহলী চোখের সামনে থেকে সরে যেতেই তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর দোহাই দিয়ে মতির মা আলপথ ধরল। মেয়ে মতিও তার পিছু নিল। মায়ের এমন মনের অবস্থা, আলপথ হলেও তাকে একা ছাড়াটা তার বিবেচনায় ঠিক মনে হলো না। আলপথ দিয়ে নাক বরাবর সোজা গেলে একটা বট গাছ, আর সেই বট গাছকে বাঁ হাতে ফেলে যে রাস্তা, সেই রাস্তার কিছুটা হাঁটলেই তাদের বাড়ি। তবে আজকের দিনটা যেন অন্য দিনের থেকে একটু আলাদা ছিল। কালবৈশাখীর কোনো চিহ্ন ছিল না, তবে আলপথের দুপাশে থাকা আখের ক্ষেতে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। ঠিক তখনই কাছে পিঠে কোথাও একটা কুকুর অদ্ভুতভাবে ডেকে উঠল, আর হঠাৎ করেই তাদের রাস্তার সামনে এসে দাঁড়ালো সুন্দর। কি রে, দিন দুপুরে কোনো কাজ নেই, ভূতের মতো ঘুরছিস? বেশ বললে তো দিদুন, ভূতের মতো। আচ্ছা, তুমি কখনো ভূত দেখেছো? জানতাম দেখোনি। ভূত দেখলে তো নিজেই ভূত হয়ে যেতে। সব সময় রগড় করা ভালো লাগে না সুন্দর। এই বলে মতির মা তার চিরাচরিত ভঙ্গিতে আখের ক্ষেতের মধ্যে পড়ে থাকা একটা ছড়ি নিয়ে সুন্দরের পায়ে একটা ঘা বসাতে যাবে, ঠিক এমন সময় সুন্দর দৌড়ে পালিয়ে গেল প্রতিবারের মতো। মতি হাসতে লাগলো। সত্যি মা, তোমরা পারো দুজনে। আস্তে আস্তে দৌড়ো সুন্দর, পড়ে যাবি তো। হঠাৎ করে মতি খেয়াল করল মোড়লের বাড়ি থেকে বেরিয়ে আসার বেশিক্ষণ হয়নি, কিন্তু দ্রুত যেন সময়টা এগিয়ে চলেছে। গ্রীষ্মকালের বেলা বড় হওয়ার দরুন সন্ধ্যার সময়ও আকাশে কিছুটা আলো থাকে, যে আলোতে চশমা পরা লোকও হাসতে হাসতে পথ চলতে পারে। কিন্তু আজ এই আলোটা যেন হট করে নিভে গেল। মতি দেখল আকাশটা আচমকা অন্ধকার হয়ে গেছে। কেউ যেন মাথার দিব্যি দিয়ে সূর্যটাকে বন্ধ করে রেখেছে, আর আকাশের কোথাও চাঁদের দেখা নেই। অন্ধকারটা যেন ছুপ করে নেমে এলো, তাই না? এত তাড়াতাড়ি তো অন্ধকার হয় না। এখনো তো ঘরে ঘরে সাঁঝের বাতি পড়েনি, শঙ্খও বাজায়নি কেউ। তবে আমার মনে হচ্ছে কি বলতো, হয়তো আকাশটা মেঘ করে আছে, তাই এমন অন্ধকার হয়ে এলো। মতির মা মুখে এই কথা বলল ঠিকই, কিন্তু মতি বুঝতে পারল তার মাও ভয় পেয়েছে। ঘটনার অস্বাভাবিকতা তার মায়ের বিচক্ষণ দৃষ্টি এড়ায়নি। তাই তো এতক্ষণ মেয়ের সাথে একটু তফাতে হাঁটা মানুষটা এখন মেয়ের গায়ে ঘেঁষে হাঁটতে শুরু করলো। একটা অজানা ভয়ে দুজনেরই নিঃশ্বাসের শব্দ যেন ভারী হয়ে এলো। অথচ মা মেয়ে দুজনের মধ্যেই কেউই জানল না যে অন্ধকারের এই ছায়াটুকু শুধু তাদেরকেই ঘিরে রেখেছে। গ্রামের অন্যান্য অংশে তখনও স্বাভাবিক নিয়ম মেনেই বিকেলের নরম আলো ঘোরাফেরা করছে। এই মুহূর্তে মল্লারপুর থেকেই শুধু নয়, পৃথিবীর যে যে অংশে এখনো পরন্ত সূর্যের আলো রয়েছে, সেই সব অংশ থেকে এই বটতলার অংশটা বিচ্ছিন্ন বলে মনে হচ্ছে। এই মুহূর্তে এই অংশটুকু এক অদ্ভুত নিস্তব্ধতার মোড়কে ঢাকা রয়েছে। আলপথের মধ্যে শুধু ওদের দুজনের হাঁটা চলার মচমচ শব্দ, এছাড়া কোথাও কোনো শব্দ নেই। আর একটা গা ছমছমে গুমট আবহাওয়ার মধ্যে দম বন্ধ করে চুপচাপ হেঁটে চলেছে ওরা দুজন। আশেপাশে কোথাও কোনো রাতচরা পাখি বা ঝিঁঝির ডাক অবধি শোনা যাচ্ছে না। নিজেদের নিঃশ্বাসের শব্দটাই যেন ভুতুড়ে বলে মনে হচ্ছে ওদের। হঠাৎ করেই মতির মা খেয়াল করল তাদের থেকে ঠিক 3 হাত দূরে যে শতাব্দী প্রাচীন বটগাছটা আছে, যে বটগাছ থেকে নেমে আসা ঝুড়ি আলপথের এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, সেই গাছের পিছনে একটা দৈত্যাকার অন্ধকার জমাট বেঁধে আছে।
মতির মা ভয়ার্ত গলায় জিজ্ঞেস করল, কে 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 ওখানে? মতি ভয়ে চিমটে ধরল তার মায়ের হাতটা। চোখের ইশারায় মা আশ্বস্ত করল মেয়েকে। অন্যদিকে মতির আওয়াজটা শুনে ধীরে ধীরে অন্ধকারটাও যেন একটু নড়ে চড়ে উঠল। তারপর বটগাছের ছুরিগুলো হঠাৎ করে জীবন্ত হয়ে উঠল। লতা গুল্মের মতো সেগুলো তরতরিয়ে বেয়ে এলো সাপের মতো হিস হিস শব্দ করে। তারপরে সেগুলো মা আর মেয়ের পা আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। মতি বুঝল গুল্মলতার এই বাঁধন বড় শক্ত, ওদের আর পালানোর কোনো পথ নেই। ঠিক সেই সময় একটু আগে ছুঁড়ে দেওয়া সেই ছড়িটা, যেটা পথের একপাশে নিশ্চুপভাবে এতক্ষণ পড়েছিল, সেটা হঠাৎ করেই সোজা হয়ে ঘুরে দাঁড়ালো। তারপর সেটা ঘুরে এলো মতির দিকে। মা, ও মা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি কিছু বুঝতে পারছো? ভয় পাস না, ভয় পেলেই অন্ধকারের শক্তি দ্বিগুণ হয়ে যায়। ভূত আমার ভূত পেতনি আমার জি। কথাটা আর শেষ করতে পারল না মতির মা। মতি দেখল একটা লোমশ কালো অন্ধকার একটু একটু করে তাদের দিকে এগিয়ে আসছে। তারপর অন্ধকারটা একটু একটু করে ঢেকে ফেলল মা আর মেয়ে দুজনকেই। আর মতির মনে হলো ঠিক তার ঘাড়ের কাছে কেউ যেন শীতল একটা নিঃশ্বাস ফেলছে। সন্ধ্যায় ধূপ দেখিয়ে তুলসীতলায় প্রণাম করে দালানে এসে বসল বিমলা। তারপরে চপমুড়ি খেতে খেতে সভার সব ঘটনা বিমলাকে একে একে করে বলে গেল হরিশ। কিন্তু বিমলার সেদিকে কোনো মন নেই। সে যেন গালে হাত দিয়ে আকাশ পাতাল কি ভেবে চলেছে। কি ভাবছো? এত বকবক করছি, কানে যায় না? ভাবছি ছেলেটার কথা। সুন্দর, ও না কেমন ধারা করছে জানেন? কি কেমন করছে? আমার মনে হয় ছেলেটার হাওয়া বাতাস কিছু লেগেছে। মানে সে এখন কোথায়? বাছুরের সাথে খেলছে। তবে কাল রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম ভেঙে কি দেখলাম জানেন? কি? কোথাও কেউ নেই, একা একা দাঁড়িয়ে কার সঙ্গে বিড়বিড় করছে। ঘুমের ঘোরে ভুল দেখেছ? তা নয়, আমি শুধিয়েছিলাম। বলল দাদা ফিরে এসেছে, দাদার সঙ্গে কথা কইছি। ও, তাহলে তো হয়েই গেল। বড় ছেলেটাকে তুমি পড়াশোনার জন্য শহরে পাঠিয়ে দিও। সে কলেজে পড়বে, বাপের মতো মুনিশ হবে না। তা সুন্দরের হয়তো বড় দাদার কথা মনে পড়ছে। সুন্দরেরই বা দোষ কি? ছুটি ছাড়া ছেলেটা তো আবার আসতে পারে না। কিন্তু একটা কালো ছায়া। কিসের ছায়া? সুন্দরের পিছনে একটা কালো ছায়া দেখেছিলাম। সেই ছায়ার সঙ্গে কথা বলছিল বিড়বিড় করে। আরে তুমি তোমার ছেলেরই ছায়া দেখেছো? না, সুন্দরের থেকে ছায়াটা একটু বড় ছিল। আজব কথা গিন্নি, মানুষের ছায়া দেওয়ালে পড়লে একটু বড়ই দেখায়। বিমলা আর হরিশ যখন কথা বলছে ঠিক তখনই হরিশের দরজার বাইরে একটা আওয়াজ শোনা গেল। দাদাবাবু ঘরে আছেন? মতির বর নিধির গলা না? সেই এসেছে বোধ হচ্ছে। হরিশ দরজা খুলতেই নিধি বলল, দাদাবাবু, সভা শেষের পর আপনি কখন এসেছেন? তা তো প্রায় 1 ঘন্টা হলো। কেন বলো তো? আসলে আমার বউ আর শাশুড়ি মা এখনো ফেরেনি। ছোট ছেলেটা কেঁদে কেটে সারা। বলিস কি রে? তাড়াতাড়ি হবে বলে তো ওরা আলপথ দিয়ে গেল।
আমি তো বরং ঘুরে এলুম, সাজের আগেই তো ফিরে আসার কথা। হ্যাঁ, সেই কথাই ভাবছিলুম। সোজা পথ ধরে এলে তো এত দেরি হওয়ার কথা নয়, সন্ধ্যের আগেই ফিরে আসার কথা। গা ঘরের ব্যাপার, চারদিকে সাপখোপ ঘোরে, তাই ভাবছিলুম কিছু হলো না তো। তুই দাঁড়া, আমি কুপিটা নিয়ে আসি। তুই বরং আশেপাশের ঘর থেকে আরও 2-1জনকে ডাক, আমি জামাটা গায়ে দিয়েই আসছি। ঘোষেদের পোষ হাতরার নাতি দত্তদের মেজ ছেলে সহ নিধি আর হরিশ যখন মোট 5 জন মিলে হাঁটা লাগালো আলপথের দিকে, আলপথের কাছাকাছি যেতেই যে দৃশ্যটা তারা দেখতে পেল তাতে তাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আলপথের উপরই পড়ে আছে মতির নিথর দেহটা। সবথেকে অদ্ভুত ব্যাপার, গোটা শরীরে কোনো আঁচড় বা কামড়ের দাগ নেই, তবে চোখ দুটো তখনও দূরের বটগাছের দিকে চেয়ে আছে। মুখ দেখে মনে হচ্ছে মৃত্যুর আগে ভয়ানক কিছু দেখে প্রাণ হারিয়েছে সে, কিন্তু সেটা কি এখন আর বোঝার উপায় নেই। নিধি মতির মায়ের খুলে রাখা চোখটা হাত দিয়ে বন্ধ করে দিল। তারপর মতির নাম করে ডাকতেই নিধির নজরে পড়ল কিছু দূরেই আখের ক্ষেতের ওপরে অজ্ঞান হয়ে পড়ে আছে মতি। মতির মুখে জল ছেটাতেই সে ভয়েতে কাঁদতে লাগলো। তারপরে একটু সামলে বলল, ওই ওই জন্তুটা কি ভয়ঙ্কর, যেন যেন মন মানুষ। এই বলে আবার জ্ঞান হারালো মতি। গ্রামে একটা হিংস্র জন্তু ঘোরাফেরা করছে এটা ভেবেই সবার মধ্যে একটা চাপা আতঙ্ক আর গুঞ্জন শুরু হলো। আর এই কারণেই গ্রামের সকলেই প্রায় জোট বেঁধে ঘোরাফেরা করতে শুরু করলো। বিকেল হতে না হতেই গ্রামবাসী থেকে শুরু করে ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত ঘরের মধ্যে ঢুকে পড়ল। মতির মায়ের মৃত্যুর পর সবথেকে বেশি কষ্ট বোধহয় পেয়েছিল বিমলা। তার পিছনে একটা বিশেষ কারণও ছিল বটে। অজানা জ্বর ছড়িয়ে পড়ার পর এক দুপুরে মতি গোয়ালিনীর মা তাদের বাড়িতে এসেছিল। হরিশ হাটে আর ছেলে গিয়েছিল পড়তে, তাই বিমলা তখন খাওয়া দাওয়ার পাট চুকিয়ে শীতলপাটি বিছিয়ে শুয়েছিল দালানে। বৌমা, বলি ঘুমোচ্ছ? না না, আসুন না কাকিমা। দেখো কি সব অজানা জ্বর হয়েছে, একটু সাবধানে থেকো। সেই কি থেকে যে এসব হলো। আচ্ছা, সেদিন কি আপনি তাড়াহুড়োয় দুধ দোয়ানোর সময় পাননি? কেন বলো তো? না, বিকেলে আপনাদের ছেলে যখন দুধ দোয়াতে গেল তখন অনেকটা দুধ হলো। আবার সেদিন খড় বিচুলি কেটে দিতে ভুলে গিয়েছিলাম। সারাদিন ধরে বাছুর দুটো দুধ টেনেছে, তাই ভাবছিলাম। মতির মা এই কথার কোনো উত্তর দিল না। সে এই কথাটাকে খোঁচা হিসেবেই ধরল, আর খোঁচা দেওয়াটাই স্বাভাবিক, কারণ সেদিন অন্য দিনের তুলনায় দুধটা একটু বেশি নিয়েছিল সে, তাই ধরা পড়ে যাওয়ার অবস্থাটা এড়াতে মুচকে হেসেছিল। কিন্তু ঠিক পর মুহূর্তেই বিমলার ঘরের দাওয়ায় সে কিছু একটা দেখে একটু শিউরে উঠল। তারপর হঠাৎ আর্তনাদ করে বলল, কে 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 কেউ? বোমা বোমা, ও কে? তারপর হুট করে দালান ছেড়ে উঠে দাঁড়ালো আর আর্তনাদের ভঙ্গিতে বলল, রাম 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 রাম। বলে পরক্ষণেই জ্ঞান হারালো সে। বিমলা একটু জলের ছিটে দিতেই জ্ঞান আসে তার। বিমলার ঘরের দিকে তাকিয়ে তার আবারও দাঁতে দাঁত লেগে যাওয়ার জোগাড় হলো। মতির মায়ের ফিট লাগার মতো রোগের কথা গাঁয়ের লোকের অজানা নয়, তাই বিষয়টা অত আমল দেয়নি বিমলা। তবে কথা শোনাতেও সে ছাড়েনি। কি কে? কাকিমা, ও আমার মাস্তুতো ভাই শ্যামু। আজ বেলার দিকে এসেছে। গায়ের রং খান চাপা তো কি, মানুষ বই ভূত তো নয়। মতির মা সেদিন একটু অবিশ্বাসের সুরেই বলেছিল, তুমি তুমি ঠিক জানো ঘরে যে আছে সে শ্যামু? রাগে গজগজ করতে করতে বিমলা বলেছিল, তা নয় তো কি, আমার নিজের ভাইকে আমি চিনব না? হয়ে থেকে দেখছি। দিদির কথায় সায় দিয়ে ঘর থেকে বেরিয়েও এসেছিল শ্যামু। তার খৈনি খাওয়া কালো দাঁতগুলো বের করে ক্যাবলার মতো হেসেছিল।
দিদি, উনি বেজায় ভয় পেয়েছেন রে। তুই আর হাসিস নে, ঘরে যা। সেদিন মতির মা যেন শামুকে দেখে কিছু একটা বলতে গিয়েও ঢোক গিলে নিল। তবে পরদিন ভোরবেলায় ঘর নিকট এসে মতির মা বিমলাকে বলেছিল, বয়স হচ্ছে বৌমা, কি দেখতে কি দেখি, কিছু মনে করো না। কিন্তু বিমলা জবাব দেয়নি। আর সেদিন বিকেলেই ঘটল এই কাণ্ড। বিমলার আর ক্ষমা চাওয়া হলো না। এখন বিমলার মাঝে মাঝে মনে হয় মতির মা বেঁচে থাকলে সে শুধিয়ে নিত যে সেদিন দুপুরে তিনি ঠিক কি দেখে ভয় পেয়েছিলেন। কিন্তু সে রাস্তা তো এখন বন্ধ। হরিশ আর বিমলা যখন কথা বলছিল তখন সুন্দর তার ভাঁড়টা নিয়ে খেলছিল। মতি দিদুনের কথা তার মনে পড়লে মাঝে মাঝে একটা অদ্ভুত কষ্ট হয়। বিমলা ওকে বলেছিল মতি দিদুন দূরে আছে, যত দূরে ওই তারাগুলো থাকে ঠিক ততটাই দূরে। দিদুনকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। সুন্দর মাটির বাক্সে পয়সাগুলো ভরে নিয়ে বিমলার কাছে এসে বলে, মা, এই ভাঁড় যেদিন ভর্তি হয়ে যাবে আমিও সেদিন তারাদের দেশে যাব। বিমলা সুন্দরকে বুকে জড়িয়ে ধরে বলে, না বাবা, অমন বলতে নেই, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ চলো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই। গেটটা ভেজিয়ে দিও, আমার কাজ আছে। সুন্দর গেটটা ভেজিয়ে দিয়ে ঘরে এসে মায়ের কাছে শুয়ে পড়ে। বিমলা সুন্দরের পিঠে চাপড় মারতে থাকে আর একটা ঘুমপাড়ানি গান ধরে। হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে, কান্না দিয়ে ধুই। এই গানটা শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ে সুন্দর। আর অন্যান্য দিনের মতোই গানটা গাইতে গাইতে চোখ লেগে যায় বিমলারও। ঠিক সেই সময় একটা কুণ্ডলি পাকানো ধোঁয়া বিমলার ঘর থেকে বেরিয়ে চলে যায় উঠোনের দিকে। আর এমন সময় গোয়াল ঘরের গরু দুটো একটা অজানা কারণে জোরে জোরে ডাকতে শুরু করে। ও খুঁট ছেড়ে পালানোর মরিয়া চেষ্টা করে তারা, কিন্তু পারে না। কত দূরেই বা যাবে, খুঁটে যে বাঁধা তারা। একসময় ক্লান্ত হয়ে তারা হাল ছেড়ে দেয়। মতির মায়ের মৃত্যুর পর মল্লারপুরে একটা চাপা আতঙ্ক সৃষ্টি হয়েছে। মানুষজন নিজেদের কাজ যথাসম্ভব দিনের আলোতে মিটিয়ে নেন। বিমলাকেও হাট থেকে ফিরে আসার পরে ডিম বিক্রি করতে হলে বেলার মধ্যেই কাজ সেরে ফেলতে হয়। এরকমই একদিন দিনের বেলা হাট থেকে ফিরে আসার পথে সাঁতরাপাড়ার একজনকে হাঁসের ডিম বিক্রি করে ফিরছিল বিমলা। দত্তদের পুকুরের কাজটা আসতেই সে বুঝতে পারল কে যেন তার পিছু নিয়েছে। দিনের বেলায় এই খটখটে রোদ্দুরে তো আর ভূত থাকতে পারে না, তবুও তো চোর ছেঁচড়ও হতে পারে। এই সন্দেহে একটা ছড়ি তুলে নিয়ে পিছনে ফিরতেই বিমলা দেখে গিরিন ঘুরো। সঙ্গে সঙ্গে হাত থেকে ছড়িটা ফেলে দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে বিমলা। আপনি? বৌমা, আমার তোমাকে কিছু বলার আছে। বলুন। আসলে একটা কথা তোমার জানার দরকার। অনেক দিন ধরেই তোমাকে বলবো বলবো ভাবছি, কিন্তু কি হয়েছে বলুন না, এত সংকোচ কেন করছেন? আসলে তুমি বিশ্বাস করবে কি না তাই ভাবছি। আপনি বলেই দেখুন না। আসলে হরিশ একটু পড়ালেখা শিখে এসব বিশ্বাস করে না। দেখো গা ঘরের ব্যাপার, এই যে মতির মায়ের এমন ধারা মৃত্যু, এসব কি তোমার সাধারণ বলে মনে হয়? বিমলা গিরিনের দিকে তাকায়। জ্যোতিষ বা হস্তরেখায় তার পাণ্ডিত্যের কথা শুধু মল্লারপুর কেন, তার বাইরেও ছড়িয়ে গেছে। শাস্ত্র পুরাণ নিয়ে তার অজানা কিছুই নেই। এমন একজন বিচক্ষণ মানুষ যখন বলছেন, তখন নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। সেটা বুঝেই গিরিনের তালে তাল মিলিয়ে বিমলা বলল, আমারও তাই মনে হয়, কিন্তু কারণটা ঠিক কি?
আসলে আমি মতির মায়ের হাত দেখে আগেই সাবধান করেছিলাম, বলেছিলাম একটা যজ্ঞের বিষয়ে, কিন্তু সে শোনেনি। তুমি চাইলে মতিকেও শুধিয়ে নিতে পারো। হ্যাঁ, তা যা বলছিলাম, দুদিন আগে একটা জিনিস দিতে হরিশ আমার বাড়ি আসে। তখন ওর হাতের একটা রেখা আমার নজরে পড়ে। আমি ওকে সাবধানও করি, কিন্তু ও ও তো কিছুই মানতে চায় না। তাই তোমাকেই। কি আছে হাতে? ওর কাল সর্পযোগ আছে। তার আশু প্রতিকার করা প্রয়োজন। বিমলা আঁতকে ওঠে। তুমি ভেবো না বৌমা, আমি সব ব্যবস্থা করে ফেলবো। হরিশ অনুমতি না দিলে তোমাদের বাড়ির সামনে যে জায়গাটা আছে, তাল গাছের সামনে ওইখানেই না হয় হবে। কিন্তু খরচাপাতি? বৌমা, হরিশ আমার ছেলের বয়সী, তুমি এসব খরচ নিয়ে ভেবো না। আমি পুরোহিত ঠাকুরকে বলে করিয়ে দেব। তুমি মাসে মাসে যেমন পারবে দিও, তবে যজ্ঞ করতে একটু তো সময় লাগবেই। ততদিনের জন্য একটা মাদুলি ওকে পড়তেই হবে। আমাকে একটু সময় দিন, ভেবে বলবো। সময় কিন্তু বেশি নেই বৌমা। গিরিন যখন কথাগুলো বলছিল ঠিক তখনই একটা উত্তরে মেঘ ক্রমশ ভারী হয়ে যাচ্ছিল সমস্ত আকাশটা জুড়ে। এদিকে গিরিন আর বিমলা কথা বলতে বলতে হরিশের বাড়ির কাছাকাছি চলে আসে। বিমলা বাইরের আবহাওয়ার দিকে তাকিয়ে বলে, দেখে মনে হচ্ছে মিনিট 5 মধ্যেই ঝড় উঠবে, আপনি ঘরে আসুন। না, আসলে আমি এখন একটা কাজে কৈবর্তদের বাড়ি যাব। তুমি হরিশকে কিন্তু রাজি করিয়ে মাদুলিটা পরানোর ব্যবস্থা করো, আর যজ্ঞটার বিষয়ে ভেবে আমাকে অবশ্যই জানাবে। বিমলা মাথা নাড়ল। হরিশের বাড়ির সামনে বড় তালতলাটা পেরিয়ে একটা মেঠো পথ ধরলেই কৈবর্তপাড়া। মিনিট 2 হাঁটা পথ। কালবৈশাখীর ঝড় ওঠার আগেই গিরিন পৌঁছে যাবে এই স্থির বিশ্বাস নিয়েছিল, কিন্তু বিমলার কথাকে সত্যি করেই দেখতে না দেখতেই কালবৈশাখীর ঝড় উঠল। গিরিন পা চালালো। তালগাছটা পেরোনোর সময় একটা অদ্ভুত বিষয় তার চোখে পড়ল। থমকে দাঁড়ালো গিরিন। বয়স তার 3-20 ওপরে হলেও চোখের দৃষ্টি এখনো একটুও কমে যায়নি, অথচ সে স্পষ্ট দেখছে কালবৈশাখীর প্রচণ্ড দাপট। ঝোড়ো হাওয়ায় চারদিক লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, কিন্তু এই অশান্ত পরিস্থিতির মাঝেও তালগাছের একটা ডাল স্থির। সে ডালের পাতা পর্যন্ত নড়ছে না, যেন কোনো জাদু বলে কেউ গাছটাকে বেঁধে রেখেছে। হঠাৎ তার মনে হলো তার ঠিক পিছনেই কেউ একজন যেন দাঁড়িয়ে আছে আর এক অমানসিক দৃষ্টি দিয়ে তার দিকে চেয়ে আছে। পর মুহূর্তেই তার ঘাড়ের কাছে নিঃশ্বাসের মতো একটা শীতল বাতাস এসে লাগলো। ভয়ে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। তবু মনের ভয়কে যতটা সম্ভব দমিয়ে রেখে সাহস সঞ্চয় করে সে একবার পিছন ফিরে তাকালো, আর পিছন ফিরতেই দেখল কোথাও কোনো মানুষ নেই। হরিশের দরজার সামনে দাঁড়িয়ে আছে রোঁয়া ওঠা একটা কালো কুকুর। কুকুরের চোখের দিকে নজর পড়তেই আঁতকে উঠল সে। কুকুরের চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল, চোখের মনে হিংস্র। দেখে মনে হচ্ছে তক্ষুনি সে আঁচড়ে কামড়ে শেষ করে দেবে গিরিনকে, কিন্তু কারো একজনের নির্দেশের অপেক্ষা করে সে চুপ করে দাঁড়িয়ে আছে। তারপর একটা শীতল বাতাস প্রচণ্ড শক্তি নিয়ে তাকে ধাক্কা মারতে থাকলো, আর এতক্ষণ ধরে চুপ করে থাকা কুকুরটাও যেন একটু একটু করে এগোতে থাকলো গিরিনের দিকে। গিরিন ছুটতে শুরু করলো, আর ঠিক সেই সময় বিদঘুটে একটা আওয়াজ করে হরিশের দরজাটা আবার খুলে গেল। গিরিন হাসি মুখে বলল, বাঁচালে বৌমা। সন্ধ্যার পরে হরিশ বাড়ি ফিরেই দেখল বিমলার মুখটা ভার হয়ে আছে। বলি, ব্যাপারখানা কি? চা জল কি পাবো না নাকি? গিরিন খুড়ো আপনাকে কিছু বলেছিল? আপনি সে কথা বলেননি কেন?
না মানে খরচের কথা ভেবে, ব্যবসাটাও তো আজকাল ভালো যাচ্ছে না। তাছাড়া বড় খোকাকেও তো টাকা পাঠাতে হয় নাকি? আমার বিয়ের সময় বাবা আমাকে কানবালা দিয়েছিলেন, সেটা দিলেই তো ল্যাটা চুকে যায়। কতবার তোমাকে বলেছি ও কথা মুখে আনবে না। আমিও আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি না ব্যবস্থা করেন, আমি যা দিয়ে পারি ব্যবস্থা করব। আমার গয়না আগে না আপনি আগে। হরিশ এই কথা শুনে হেসে ফেলল। বিমলা যখন বিয়ে হয়েছিল তখন তার বয়স 11 বছর। এখন সে 2 ছেলের মা, 31-এর পক্ষ গৃহিণী, কিন্তু আজও তার চোখে মুখে সেই 12 বর্ষীয় অভিমান প্রকাশ পায়। হরিশ রান্নাঘরের দিকে একবার উঁকি মেরে বিমলাকে উদ্দেশ্য করে বলল, দেখছি কি করা যায়। সেদিন ঠিক রাত 9:30 নাগাদ নন্দকৈবর্তের দরজায় ঠকঠক করে টোকা পড়ার আওয়াজ হলো। এই সময় গ্রামঘরের লোকের খেয়ে দিয়ে ঘুম হয়ে যায়। এত রাতে কেউ এসেছে বুঝতে পেরে নন্দখুর একটু বিরক্তই হলেন। বেয়াই বাড়ির অনুষ্ঠানে বাড়ির সকলেই তো চলে গেল, এত রাত্রে আবার কে? পরক্ষণেই তার মনে হলো বিয়ের সরঞ্জামের কিছু ফেলে যায়নি তো? রাত পোহালি তো অনুষ্ঠান, তাই হয়তো। লণ্ঠনটা হাতে নিয়ে উঠোনের গাছগাছালির ঝোপ পেরিয়ে তিনি গেলেন সদর দরজার কাছে। দরজাটা খুলে দেখলেন এত রাত্রে তাকে তিনি একেবারে আশা করেননি। এই যে হরিশ। হরিশ এত রাতে? কি ব্যাপার? হ্যাঁ, বাধ্য হয়েই আমাকে আসতে হলো। বুঝতে পেরেছি, ভেতরে আয়। ভালো দিনেই এসেছিস। তোর খুঁড়ি ছাড়া তো আজ আর কেউ নেই, সকলেই অনুষ্ঠানে গেছে। তোর খুঁড়ির তো জানিস আবার বাতের ব্যথা, তাই আমাকেই নামতে হলো। এ কি, তুই দাঁড়িয়ে রইলি যে? গুটি কয়েক কথা বলেই চলে যাব, এত রাতে আবার। নন্দখুরও একটু হেসে আদেশের সুরে বললেন, ভেতরে আয় বলছি। ঘরের ছেলে তুই, আবার রাত বিরেত কিরে? সংকোচ ঝেড়ে ফেলে হরিশ নন্দকৈবর্তের ঘরের ভিতরে ঢুকল। তারপর খুব আস্তে আস্তে আতঙ্কিত গলায় বলে উঠল, আপনাদের বৌমা এতই জোরাজুরি শুরু করলো। আর সে তো ঠিকই বলেছে, কাল সর্পযোগ কি আর ছেলে খেলা রে? তুই যোগ্য না হয় 2 দিন পর করাস, কিন্তু একটা মাদুলি তো তোর ধারণ করা উচিত। আচ্ছা, চিন্তা করিস না, আমি হাট থেকে মাদুলি সব কিছু আনিয়ে রাখবো। আর গিরিন আমাকে তোর হাতের লেখার ব্যাপারে সব বলেছে। আচ্ছা, ফারাক খেটে যাবে না খুড়ো? সব অশুভ যোগ হারিয়ে যাবে হাত থেকে? মাদুলি পড়লে কি মৃত্যু যোগও কেটে যায় নাকি? হঠাৎ করেই হরিশের গলাটা কেমন যেন পরিবর্তন হয়ে গেল। সে যেন খনা গলায় কথা বলছে। তার শেষ দিকের কথাগুলো শুনে চমকে উঠলেন নন্দখুড়ো। তারপর হরিশের দিকে তাকায়, আর তাকিয়ে তার গায়ের রক্ত যেন হিম হয়ে যায়। হরিশ হাঁটছে না, হরিশ হাওয়ায় ভাসছে। তার পা দুটো শূন্যে উঠে রয়েছে। ভয়ে জোরে জোরে নিঃশ্বাস পড়ছে নন্দুর। তারপর চোখটা রোগড়ে হরিশের মুখের দিকে তাকাতেই আতঙ্কে কেঁপে উঠল সে। এ তো হরিশ নয়। রাম 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 রাম। আর বলতে পারল না নন্দু। আর্তনাদ করার মতো ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছে সে। নিচে থেকে কোনো সারা শব্দ না পেয়ে মিনিট 7 পরে অতি কষ্টে নন্দখুড়োর বউ দোতলা থেকে নেমে এলেন। তারপর নিচে এসে তিনি দেখলেন লণ্ঠন ভেঙে কাঁঠাল গাছের গোড়ায় দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সেই আগুনের লেলিহান শিখার মধ্যে পড়ে তার স্বামীর দেহটা। আশেপাশে কেউ নেই। রাত বিরেতে নিশুতি পাড়ায় একটা পেঁচা ডাকলেও সেটা বাতাসের প্রতিধ্বনিতে বহুগুণ হয়ে ফিরে আসে। নন্দখুড়োর বউয়ের আর্তনাদে
ঘুম ভেঙে গেল কৈবর্তপাড়ার মানুষজনের। গ্রামের প্রবীণ এবং মাতব্বর গোছের এক মানুষের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে মোড়ল পর্যন্ত হন্তদন্ত হয়ে ছুটে এলেন। এই দুঃসংবাদ পেয়ে এত রাতেও কৈবর্তপাড়ার সামনে মানুষের একটা জটলা তৈরি হলো। মল্লারপুর গ্রামের নন্দু কৈবর্তের সামাজিক কাজকর্ম নিয়ে অনেকেই অনেক কিছুই বললেন। সকলের আপদে বিপদে ছুটে যাওয়া থেকে শুরু করে তার মাদুলির মন্ত্রপুত শক্তির জয় জয়কার করতে লাগলেন 8 থেকে 80 পর্যন্ত মানুষ। নন্দুখুড়োর ছেলে বউ কুটুম সকালে আসবে, তারা আসার পরে দাহকার্য সমাধা হবে। এই স্থির করে সকলেই যখন বাড়ি ফেরার পথে হাঁটা দেওয়ার জন্য তোড়জোড় করছেন, ঠিক সেই সময় গিরিনের নাতি বাবলু টর্চ হাতে হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। মোড়ল মশাই, বলো। দাদু দুপুরবেলায় খেয়ে দিয়ে বেরিয়েছিল, রাত হয়ে যাওয়াতেও আসছে না দেখে আমরা ভেবেছিলাম কৈবর্ত দাদুর বাড়িতে আছে। অনেক দিনই তো এমন হয়, দুজনে মিলে তাস খেলে, রাতেও থেকে যায় এখানে অনেক সময়, তাই নিশ্চিন্তে ছিলাম। কিন্তু এখন এখানে এসে দেখছি দাদুর কোথাও কোনো খবর নেই, এমনকি বাড়িও ফেরেনি। গিরিন সাঁতরার নিখোঁজ হওয়ার খবরে মল্লারপুরের মানুষ রীতিমতো দিশেহারা হয়ে পড়ল। এরপর জনাদশেক মধ্যবয়সী ডাকাবুকো লোককে ডেকে মোড়ল আদেশ দিলেন, এই বাবলুর সঙ্গে যা তোরা। দেখ দেখ এই খুটখুটে অন্ধকারে কোথায় গেল আবার মানুষটা। গ্রামে একের পর এক দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে সেই সব ডাকাবুকো মানুষদের মধ্যেও ভয়ের সঞ্চার হয়েছিল। তবে মোড়লের চোখে স্নেহের পাত্র হয়ে ওঠার এই অবকাশ তারা হাতছাড়া করল না। গিরিন খুড়োকে খুঁজতে তারা বাবলুর সঙ্গ নিল। গ্রামের কোনো অলিগলি খুঁজতেই তারা বাকি রাখল না। অবশেষে মোড়ল বাড়ির কিছুটা দূরে একটা কুয়োর সামনে গিরিনের দেখা মিলল। কুয়োর সামনে বাঁধানো জায়গাটায় গিরিন হেলান দিয়ে বসেছিল। ওই তো দাদু, তুমি নন্দ দাদুর খবর পেয়ে গেছো? তুমি বুঝি এখানে একা বসে কাঁদছো আর আমরা খুঁজে খুঁজে হয়রান হচ্ছি? কথা বলতে বলতেই গিরিনের গায়ে হাত দিল বাবলু, কিন্তু হাত দেওয়ার পর মুহূর্তেই তার হাতে ছ্যাঁকা লাগার মতো হয়ে হাতটা সরিয়ে নিল সে। এ কি, দাদুর গা যে বরফের মতো ঠান্ডা। বাবলু হাত সরানোর পর মুহূর্তেই দম করে একটা আওয়াজ করে হেলান দিয়ে বসে থাকা গিরিনের নিথর দেহটা ঢলে পড়ল মেঝেতে। মুখ দিয়ে বেরিয়ে এলো ক্যাঁচলা। দাদু, দাদু গো, দাদু। আকাশ কাঁপিয়ে আর্তনাদ করে উঠল বাবলু। নন্দুর পর গিরিনের এই রহস্যময় মৃত্যু দেখে এক জটিল রহস্যের মধ্যে ঢুকে গেল মল্লারপুরের মানুষজন। আসলে নন্দু কৈবর্ত আর গিরিন সাঁতরা দুজনেই ছিল গ্রামের গণ্যমান্য ব্যক্তি। গ্রামের যে কোনো সমস্যায় মেটাতে তারা মোড়লকে নানান সুপরামর্শ দিতেন। তাই এক রাতে কাছের দুজন মানুষকে হারিয়ে ভেঙে পড়ল ষাঠার্ধ মোড়ল। স্বাভাবিকভাবেই মৃদুভাষী গম্ভীর স্বভাবের মোড়ল মশাইকে এইভাবে ভেঙে পড়তে দেখে সকলের চোখে জল এলো। সে রাতে সাঁতরা এবং কৈবর্তপাড়া সকলেই ঘর থেকে বেরিয়ে জড়ো হলো বটতলায়। কোলের শিশুকে পর্যন্ত ঘরে রাখার সাহস পেল না মায়েরা। কে জানি কোথা থেকে কি বিপদ এসে হাজির হয়। গ্রামের অন্যান্য পাড়া থেকেও দু একজন করে কর্তাগোছের মানুষ বেরিয়ে এলো, আর যারা ঘর থেকে বেরিয়ে আসতে পারল না তারা ঘরে বসে ঘুমহীন চোখেই কাটিয়ে দিল সেই রাত, শোক নয় আতঙ্কে। গ্রামবাসীদের সঙ্গে হরিশও কৈবর্তখুড়োর বাড়ি গিয়েছে, কিন্তু বিমলা চোখের পাতা এক করতে পারছে না। ঘরময় অস্থির পায়ে হেঁটে বেড়াতে বেড়াতে বিমলার নজর পড়ল সুন্দর খাটে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। পরম মায়ায় ছেলের মুখে বার কতক হাত বুলিয়ে ঘরের দরজাটা ভেজিয়ে উঠোনে নামল সে। কলঘরে যেতে যাবে ঠিক এমন সময় কানের সামনে একটা
অদ্ভুতরে হাসির শব্দ ভেসে এলো। সেই শব্দ অনুসরণ করে বাড়ির সামনে তালগাছের দিকে চোখ গেল তার। তালগাছের সামনে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে সুন্দর। তার হাত পায়ে কোনো বাঁধন নেই, সোজা এবং শক্ত হাত পা। মাথায় একটা চুল নেই, যেন সদ্য সে মাথা কামিয়েছে। তার চোখ থেকে রক্তের ধারা ঝরছে। তার গোটা মুখ জুড়ে বরফের মতো এক অদ্ভুত শীতলতা। আতঙ্কে বিমলার মুখ থেকে বেরিয়ে এলো, ও ও ও কি সুন্দর? ও যে খাটে ছিল। বিমলা তার দিকে তাকিয়ে আছে। সে এটা বুঝতে পেরে বিমলার দিকে এগিয়ে এলো সুন্দর। হেঁটে নয়, হাওয়ায় ভেসে এলো। তার মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। তারপর ঘনা গলায় বলল, সুন্দর, বড় সুন্দর। বিমলা ছুটে গিয়ে ঘরে ঢুকলো। তারপর বিস্ফারিত চোখে দেখল ঘরে সুন্দরের কোনো চিহ্ন মাত্র নেই। সে যেন কর্পূরের মতো উবে গিয়েছে। না, উবে তো যায়নি। বিমলা জানে সুন্দর তাল গাছে আছে। সে একা নড়ে হয়ে গেছে।